রাইমির চাচ্চু নিউরোলজিস্ট মিস্টার ইমদাদের চেম্বারে নিয়ে গেল আদিকে। আদির চোখের আড়ালে থাকলে পুরোটা সময় আজিজ চৌধুরী ফোনে কথা বলেন ঈশার সাথে। চেম্বারে ঢুকে পড়ার সাথে আদি রেগে গেল। ঈশার হাত ছুঁড়ে ফেলে বলল, মিষ্টি, আমি থাকবো না এখানে, চলে যাব। ঈশা সান্ত্বনা দিয়ে বলল, আমিও চলে যাব, আপনি কিছুক্ষণ শান্ত হয়ে বসুন। আদি মাথা নিচু করে ঈশার শাড়ির আঁচল টেনে ধরল, বলল, না, এখন যাব। ঈশা পাশে থাক মিনি ডেকে উঠল, আদি ব্যাড বয়, ব্যাড বয়। আদি চেঁচিয়ে উঠল, বলো, আমি ব্যাড বয় নই মিনি। ঈশা পরিস্থিতি সামলানোর জন্য বলো, ঠিক আছে, আপনি আর কখনো কথা বলবেন না আমার সাথে, আমিও বলবো না। বেশ রাগ নিয়ে বলে বসে পড়ল ঈশার চেয়ারে। ডক্টর ইমদাদ হাসলেন। আদি চুপচাপ মুখ কালো করে ঈশার দিকে তাকালো। ঈশার মুখে কাছাকাছি গিয়ে তাকালো। ঈশা মুখ অন্যদিকে ফিরিয়ে রাখলো। আদি চুপচাপ ধপ করে বসে পড়ল চেয়ারে। বলল, ঠিক আছে, আমি কোথাও যাব না মিষ্টি। ঈশা আড়ালে হাসল। ডক্টর ইমদাদও হাসল। ঈশাকে বলল, আপনি পেশেন্টের ওয়াইফ হন? ঈশা মাথা নাড়িয়ে বলল, জি। ইমদাদ অবাক হয়ে বলল, কিন্তু মিস্টার আজিজ তো অন্যরকম বলছেন। ঈশা তাড়া দিয়ে বলল, আমার কাজের কথায় আসি ডক্টর। ডক্টর ইমদাদ ও তাড়া দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ওনার আগের রিপোর্টগুলো দেখেছি। ভয়ানক রকম অ্যাক্সিডেন্টে ওনার অতীতের স্মৃতি নষ্ট হয়ে গেছে। ট্রান্সিয়েন্ট গ্লোবাল অ্যানোসিয়াতে আক্রান্ত উনি। ট্রান্সিয়েন্ট গ্লোবাল অ্যানোসিয়া বোঝা একটু কষ্টসাধ্য। এক্ষেত্রে রোগী কিছুক্ষণের জন্য খুব বিচলিত, উত্তেজিত হয়ে যায়। সেই সময় তার আচরণে অনেক পরিবর্তন আসে এবং সে অস্বাভাবিক ব্যবহার করতে থাকে। কয়েক ঘন্টা পর সে একদম আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং এটাকে ধরুন সে কী করেছে সব কিছু ভুলে যায়। তার মস্তিষ্ক এই সময়টুকু কোনো স্মৃতি থাকে না। ঈশা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঠিক বলেছেন, উনি মাঝে মাঝে এমনটাই করেন। ডক্টর ইমদাদ আবারও বললেন, মিস্টার আদির হিমো ক্যাম্পাসে এবং প্রচণ্ড আঘাত লেগেছে, যা রিকভার করতে খানিকটা সময় তো লাগবেই। হিমোক্যাম্পাসের স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমোক্যাম্পাসে যতদিন না ঠিকঠাক হবে ততদিন আদি নতুন স্মৃতি সংরক্ষণ করতে পারবে না। মানে এই যে এখনকার কোনো কিছু তার মনে থাকবে না। হিমোক্যাম্পাসে আঘাত লাগার আগে যা ছিল তা মনে আসবে, কিন্তু তারপরে সব কিছু মনে থাকবে না। ঈশা অবাক হলো, এসব কি বলছেন ডক্টর? উনি আমাকে ভুলে যাবেন সুস্থ হলে? ডক্টর ইমদাদ অবাক হলেন, বললেন, আপনাকে উনি অ্যাক্সিডেন্টে হওয়ার আগে থেকে চিনেন না? ঈশা টলমলে চোখ নিয়ে বলল, না। ডক্টর ইমদাদ চিন্তিত হয়ে তাকালেন, বললেন, মিস্টার আজিজের কথা মিল পাচ্ছি, তার মানে আপনাকে আদিকে সুস্থ করে তোলার জন্য কেনা হয়েছে কথাটা বিষাক্ত তীর হয়ে বিঁধল ঈশার কানে। সেই সাথে সাথে চোখে জল ছেড়ে দিল। ডক্টর ইমদাদের মায়া হলো। কতটুকু বয়স বা হবে মেয়েটার? তাও তো এইটুকু বয়সে একটা মেয়ে আছে যে কিনা বাবাকে আইসক্রিম আনার জন্য আবদার করে। ঈশার কান্না দেখে আদি ভরকে গেল, টেবিলের সকাল ছুঁড়ে মারল, টেবিলে ক্লক ছুঁড়ে ফেলল। ডক্টর ইমদাদ কোনো উপায় দেখল না। ঈশা হতচকে গেল, আদিকে আষ্টে পিষ্টে ধরে ফেলল। আদি ঘেমে একাকার, চোখ দিয়ে আগুন ঝরছে। তার মতে ডক্টর ইমদাদ ঈশাকে বকা দিয়েছে। কেন বকা দেবে? মিনি ভয়ে চুপসে গেল। আস্তে করে বলল, আদি কাম ডাউন, কাম ডাউন। ঈশা আদিকে শান্ত হতে বলো, আপনি এরকম করলে আমি আরও কাঁদব। আদি চুপ হয়ে গেল, বলল, আমি চলে যাব। ডক্টর ইমদাদ হাঁপ ছেড়ে বাঁচল। বলো, ওনাকে কন্ট্রোল করার জন্য কি ইউজ করেন? ঈশা ব্যাগ থেকে লাইটটা অন করলো, ডক্টরকে দেখালো, বলো এটা। ডক্টর ইমদাদ অবাক হয়ে বললেন, এই লাইটটা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। কে ইউজ করতে বলেছে এটা? ঈশা বলল, আমি তো জানি না, আমাকে দিল, আমি একবার ইউজ করেছি মাত্র। ডক্টর ইমদাদ বারণ করলেন, বলেন, এটি যাতে দ্বিতীয়বার ইউজ না করে। ঈশা মাথা নাড়ালো। ডক্টর ইমদাদ একটা ডায়াগনস্টিক চেক আপ দিলেন, বলেন, MRI চেক আপ করিয়ে আমাকে রিপোর্ট দেখাবেন। পুষ্টিকর খাবার খাবেন, উত্তেজিত করবেন না, সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন।
রিপোর্ট দেখে বাকি সিদ্ধান্তটা আমি মিস্টার আজিতকে জানিয়ে দেব। ঈশা চুপচাপ মাথা নাড়ালো। আদি চট করে উঠে পড়ল, বেরিয়ে পড়ল চেয়ার থেকে। বেশ নির্জন একটা জায়গায় এসে আদি বলল, মিষ্টি বাসায় যাব। ঈশা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদির দিকে। আদিও চেয়ে রইল। বলল কি? ঈশা চোখ মুছে নিল। বেশ খানিকক্ষণ পর বেশ রইস হয়ে বলল, আপনি আমায় ভুলে যাবেন ডক্টর? তার কণ্ঠে স্পষ্ট কান্না। আদি বোধ হয় টের পেল, সে বুঝে পেল না। মিষ্টি হ্যাঁ বললে খুশি হবে নাকি না বললে খুশি হবে? খাঁচার ভিতর মিনি ডানা ঝাপটালো, ডেকে উঠল, আদি মিষ্টি, আদি মিষ্টি। ঈশা আদির মুখের দিকে আবারও তাকালো। বলবেন না ডাক্তার, ভুলে যাবেন আমায়? আদি এখনও বুঝল না কি বলবে। আচমকা মিষ্টিকে জড়িয়ে ধরে বলো, মিষ্টি তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। যদি যাও আমিও চলে যাব। ঈশা অবাক হলো। সে ভুলে গেল কথা বলতে। তার চোখে তপ্ত জল গড়িয়ে পড়ল আদির পিঠে। পাঞ্জাবি ভিজে গেল, কয়েক ফোঁটা পড়ল কে জানে। ঈশা হেঁচকি উঠল। বলো, আপনি আমায় ভুলে যাবেন না ডক্টর? যদি যান তাহলে আমিও আপনাকে ভুলে যাব। আদি মুখ তুলে তাকালো ঈশার দিকে। একরাশ ইমান নিয়ে বলো, না মিষ্টি, এভাবে নয়। বলবে, আদি যদি ভুলে যায় মিষ্টি কখনো ভুলবে না। বলো বলো। ঈশা অবাক হয়ে তাকালো আদির দিকে। সাথে সাথে আবারও তার চোখের জল দৃশ্যমান হয়ে গড়িয়ে পড়ল গাল বেয়ে। বলো, কেমন জেদ ডক্টর? আপনি কেমন সত্য দিয়ে দিচ্ছেন? মিনি ডানা ঝাপটালো, বলতে লাগলো, ভুলবে না আদিকে, ভুলবে না, মিষ্টি ভুলবে না। ঈশার কান্নার আওয়াজ এবার দ্বিগুণ হইল। সে আশপাশ দেখল না, শুধু কেঁদেই গেল। আদি চোখে জলগুলো মুছে দিল। বলো, মিষ্টি, আমার রাগ উঠছে কিন্তু। ঈশা কান্না চোখে দেখল আদির চোখ লাল। সে কান্না থামালো। মিনি বলে উঠল, মিষ্টি ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। গানের সুরের মতো করে আবার ডাকলো, আদি মিষ্টি, আদি মিষ্টি। লাল পালের হলুদ শাড়ি, মাথার চুলগুলো হাত খোপা করা, একগাছি চুল এসে পড়েছে মেয়েটির মুখের সামনে। রান্নায় ব্যস্ত সে। যদিও ডক্টর মিনু আর সগি ছাড়া কেউ সেই রান্না খায় না, বাইরে থেকে আসা খাবার খায়। মেয়েটি রান্নার কাজে সাহায্য করছে মিনু। বয়স 40-এর দিকে হবে। মেয়েটি ভালোবেসে ডাকে মিনু মা। মেয়েটি যখন রান্নায় ব্যস্ত তখন রান্নাঘরের দরজার সামনে এসে থেমে যায় ছেলেটি। মিনুকে দেখে থমকে যায়, আর এগোতে চায় না। কিঞ্চিত রাগ ওঠে তার। হাতের তালুতে থাকা মিনি ডাক দেয়, মিষ্টি। আদি মিনি থেকে চোখ সরিয়ে তাকায় রান্নার ব্যস্ত মিষ্টির দিকে। মিনু চমকে ফিরে তাকায়, মিষ্টি ফিরে তাকায় না। সে না ফিরে বলে, মিনি, ডক্টরকে একা রেখে চলে এসেছ? মিনি ডাকে, আদি আদি। মিষ্টি এবার ঘাড় ঘুরে ফিরে তাকায়। আদি আর মিনিকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসে। বলে, মিনু মা, তোমাদের সবাইকে দেখলে ডক্টর রেগে যায় কেন? মিনু ভয়ে ভয়ে জবাব দেয়, যাদের আগে চিনত তাদেরকে দেখলেই এমনটা করে, যাদের চিনত না তাদের আপন করে নেয়। ঈশা জোরালো শ্বাস নিল। মিনুর দিকে তাকিয়ে বলো, ডক্টর যখন ভালো হয়ে যাবে তখন সবাইকে চিনতে পারবে, তাই না? মিনু খুশিতে বলো, হ্যাঁ, কেন চিনবে না? ঈশার চোখের নিচে নামিয়ে কাজে ব্যস্ত হয়ে বলে, সবাইকে চিনবে, শুধু আমাকেই চিনবে না। আদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন দেখলো মিষ্টি তাকে আসতে বলছে না, তখন সে রেগে গেল। ধমক দিয়ে মিনিকে বলল, মিনি যাও, তুমি আমার কাছে আসবে না। মিনি আদির রাগ বুঝে গেল। মিষ্টি বলে ডেকে উড়ে মিষ্টির কাছে চলে এলো। মিষ্টির কাঁধে বসে আদিকে বকা দিল। আদি ব্যাড বয়, ব্যাড বয়। আদি আর রেগে গেল। মিষ্টি তার দিকে ফিরল, কিন্তু কিছুই বলল না। মিষ্টি কয়েকদিন ধরে তার সাথে কম কথা বলছে, কম হাসছে, কিন্তু কেন? আদির পাগলামেটা মাথা কিছুই ঢোকে না। তার প্রচুর রাগ হয়। তার চোখের কোণায় রাগের আভাস দেখে মিনু ভড়কে যায়। চলে যাওয়ার জন্য তো আদি পাশ ঘেঁষে যেতে হবে, তাও সাহস হচ্ছে না তার। আদি রাগলে প্রচণ্ড ভয়ঙ্কর দেখায়। কি না কি করে বসে মিনু ভয়ক্ত গলায় বলে, ঈশামা, দেখো তোর ডক্টরকে কেমন রেগে আছে মনে হয়। ঈশা খুন্তি হাতে নিয়ে ঘাড় ঘুরিয়ে আবার আদির দিকে তাকায়। আদির চোখে চোখ পড়তেই তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেয়।
আবার কড়াইয়ে খুন্তি চালাতে চালাতে বলে, তুমি কিচ্ছু না বলে চলে যাও, শান্ত হয়ে যাবে। মিনু তাই করলো, যদিও ভয়ে তার গলা শুকিয়ে গেল। আদি কাছাকাছি যেতে সে দৌড়ে পালালো। আদির চোখ মুখ কুঁচকে চেয়ে রইল মিনু যাওয়ার দিকে। তারপর ধীরে ধীরে এসে দাঁড়ালো ঈশার পাশে। মিনি টানা ঝাপটালো, মুখ ফিরিয়ে নিল আদির দিক থেকে, ডাকলো, মিষ্টি গুড গার্ল। আদি ব্যাড বয়। আদি মিনির ওপর রাগ করলো। সে মিনির সাথে কথা বলবে না বলে প্রতিজ্ঞা করলো, কিন্তু যার মনোযোগ পাওয়ার চেষ্টা করলো সে ফিরেও তাকালো না, পিছু গিয়েও দাঁড়িয়ে থাকলো। ঈশা ফিরতে ধাক্কা লাগলো। আগে নিজেকে সামলালো, কিন্তু চোখ তুলে তাকালো না। আদির চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠল। মিনি মিষ্টি দুজনে কি তার সাথে রাগ করে আছে? সে কি করেছে? কণ্ঠে বেশ আকুতি জানিয়ে সে ডাকলো, মিষ্টি। ঈশার সাথে সাথে জবাব দিল, ঘরে যান, আমি আসছি। আদির মুখ কালো হয়ে গেল। সে তার জায়গা থেকে সরল না, দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ পর বেশ অভিমানী কণ্ঠে বলল, মিষ্টি, আমার রাগ উঠছে। ঈশা চুপ থাকলো। কর্কশ কণ্ঠে বলল, তো আমি কি করব? দেখছেন না কাজ করছি, আমি কি বসে আছি? আদি এবার সত্যি সত্যি খারাপ লাগলো। তার মুখটা দ্বিগুণ কালো হয়ে গেল, আর দাঁড়ালো না, গটগট করে হেঁটে চলে গেল। ঈশা এবারও পিছু ফিরে দেখে আবার কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর শোনা গেল জিনিস ভাঙচুরের আওয়াজ। ঈশা স্ট্রোভ বন্ধ করে দৌড় দিল। আলিয়া মুখোমুখি হলো। আলিয়া ধমক দিল, আদি কি হয়েছে? তুমি কোথায় ছিলে? ঈশা আমতামতা করে বলল, ম্যাডাম, আসলে আমি রান্নাঘরে। আলিয়া আর ও জোরে করে বলল, তোমাকে আদি দেখাশোনা করার জন্য আনা হয়েছে। আদি যদি বাইরের খাবার না খায় তাহলে তার ব্যবস্থা আমাদের করতে দাও। এমন তো না যে আদি তোমার হাতে রান্না ছাড়া অন্য কারোর হাতে রান্না খাবে না। রান্না করতে গিয়ে তুমি আদি দেখাশোনা করছো না, মনে রেখো এটা তোমার শ্বশুর বাড়ি নয়। ঈশা জবাব দিতে যাওয়ার আগে আবারও জিনিস ভাঙচুরের আওয়াজ ভেসে এলো। ঈশা দৌড়ে গেল। দরজা ঠেলে ভিতরে ঢুকতে তার চক্ষু চরক কাজ। পুরো রুমে বেহাল দশা। এই ছেলেটা আর কত জিনিস ভাঙবে? ঈশা দৌড়ে গিয়ে আদির হাত থেকে পানির জগটা কেড়ে নেয়। চিল্লিয়ে বলে, কি হয়েছে? আদি লাল ফোলা চোখ নিয়ে তাকায় ঈশার দিকে, চেয়ে থাকে শুধু, কিছু বলে না। চোখে চাউনি খেলে যাচ্ছে একরাশ অভিমান আর অভিযোগ। ঈশা দেখেও যেন দেখল না। সে চাইছে না ডক্টরের জন্য আর মায়া বাড়াতে, চাইছে না ডক্টরের মায়ায় জড়িয়ে যেতে, চাইছে না আদি নামক ছেলেটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে। তাই তো এত লুকোচুরি, এত অবহেলা। কিন্তু কাকে বুঝাবে সে? ডক্টর তো তার এত এত অবহেলা সহ্য করার ক্ষমতা রাখে না। ডক্টর যে ধীরে আসক্ত হয়ে পড়েছে মিষ্টির প্রতি, কে বুঝবে কার কথা? ঈশা ভাঙা কাজগুলো কুড়িয়ে নেয়, আদির দিকে তাকায় না। রুম থেকে বের হওয়ার আগে তার শাড়ির আঁচল টান পড়ে। সে সাথে সাথে পিছু ফিরে। আদি তার শাড়ি হাতে পেঁচিয়ে মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে রেখেছে। ঈশা শাড়ি ধরে টান দেয়, কিন্তু কোনো কিছু নড়চড় হয় না। আদি বোধ হয় তার সর্বশক্তি দিয়ে শাড়িটা টেনে ধরেছে। ঈশা বিরক্ত হলো। সামনে চলে আসা এক গাছি চুল হাতে বাহু দিয়ে পিছনে ঠেলে দিয়ে ডক্টরের সামনে এসে দাঁড়ালো। বলো, ছাড়ুন ডক্টর, এগুলো কি ধরনের বাচ্চামো? আদির নাক কেঁপে উঠল। ঈশা অবাক হলো, ডক্টর কি কাঁদবে? আদি চুপ থাকলো। ঈশার দিকে তাকিয়ে অনেকক্ষণ পর বলো, মিষ্টি, তোমার চুলগুলো বেঁধে দে, তোমার আর রাগ উঠবে না। আর ঈশা অবাক হলো, এই ছেলেটা আসলে কি? সে না 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 করে উঠল, বলো, দরকার নেই, শাড়ি ছেড়ে দিন। আদি তাড়াহুড়ো করে শাড়ি ছেড়ে দিল। ঈশা পিছু গিয়ে তার চুল আটকে থাকা ক্লিপটা হাতে নিয়ে নিল, চুলগুলো ছেড়ে দিল। বলো, মিষ্টি নড়বে না। ঈশা বিস্ময় চোখে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। আদি উল্টাপাল্টা করে চুলগুলো মোড়ালো, ক্লিপ আটকে দিল। ঈশাকে সামনে ফিরে চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিতে দিতে বলো, মিষ্টি, তোমাকে সুন্দর লাগছে। কানের পিছনে আদির হাতের স্পর্শ পেয়ে শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল ঈশা। সরাসরি তাকালো ডক্টরের চোখের দিকে। আদি খুশি হলো। ঈশা চুলগুলো ভালো করে কানের পিছনে গুজে দিতে দিতে বলো, মিষ্টি, তুমি রাগ করে থেকো না। আর আমার রাগ হয়, কষ্ট হয়, তুমি আমাকে ভালোবাসো না মিষ্টি? ঈশা হঠাৎই চমকালো একটা শব্দে। সেই শব্দটিতে আটকে গেল। আনমনে উচ্চারণ করলো, ভালোবাসা। আদি তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। মিষ্টি যাতে না সরে তাই চুলগুলো একবার সামনে আনলো আর একবার কানের কাছে গুজে দিতে লাগলো। আনন্দে সে হেসে উঠল, কিন্তু ঈশাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো আদির দিকে। ডাকলো, ডক্টর। আদি জবাব দিল, হুম। ঈশা চোখের কোণায় খানিকটা জল নিয়ে বলল,
আপনি আমায় ভালোবাসেন ডক্টর? আদি চুল নিয়ে খেলা করতে করতে জবাব দেয়, খুব। ঈশা নিঃশব্দে হেসে উঠল। যে ভালোবাসার সংখ্যাটাও বুঝে না সে নাকি ঈশাকে ভালোবাসে। তারপরও ঈশা কেন জানি খুশি লাগলো। পরক্ষণে সে চুপ হয়ে গেল আদির প্রশ্নে। তুমি আমায় ভালোবাসো না মিষ্টি? ঈশা চোখ সরিয়ে নেয় তাড়াতাড়ি আদির চোখ থেকে। নির্বোধ চোখ দুটোতে ও কেন যেন চোখ রাখতে পারে না। আদির প্রশ্নবোধক দৃষ্টি সম্পূর্ণরূপে উপেক্ষা করলো ঈশা। তাড়াতাড়ি বেরিয়ে পড়ল রুম থেকে। আদি খারাপ লাগলো, তার মানে মিষ্টি তাকে ভালোবাসে না, সেজন্য কথা বলে না। ঈশা নীরবে কাঁদল কিছুক্ষণ। ডক্টর প্রশ্ন তার কানে বাজতে লাগলো। সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি ভালোবাসি ডক্টরকে? যদি ভালোই না বাসি তাহলে কিসের এত টান ডক্টরের প্রতি? কিসের এত মায়া, কিসের এত মুগ্ধতা, কিসের এত চিন্তা? কেন এত হারানোর ভয়? ঈশা নিজেই নিজের উত্তর খুঁজে পায় না। ঈশা চিন্তায় বিভোর। আর অন্যদিকে ডক্টর রবিমণি টইটম্বুর। রাত 11:15, লাইট অফ করল। ঘুমাতে পারেনি আদি। অন্যদিকে লাইট অন থাকে। ঈশার ঘুম আসে না। বিছানার উপর এলোমেলো হয়ে ঘুমাচ্ছে আদি। ঈশা নিচে বিছানা করে শুয়েছে মাত্র। নিচে ঘুমাতে তার কয়েকদিন অসুবিধা হলো, এখন অভ্যাসে পরিণত হয়েছে। হঠাৎ তার কোনো একটা কাজের কথা মনে পড়ল। ধরফরিয়ে সে বিছানা থেকে উঠে পড়ল। ধীর পায়ে হেঁটে সে নক করা ওয়ার্ড্রোবের ড্রয়ারটার কাছে গেল। মিনুমাকে দিয়ে আলিয়া চৌধুরী ঘর থেকে নিয়ে আসা চাবিটা দিয়ে লক খুলল। বহুদিন বন্ধ থাকা ড্রয়ারটা খুলতে বেশ বেগ পেতে হলো তাকে। ড্রয়ার খুলতেই তার মুখে একটুখানি হাসির ঝলক দেখা দিল। হাত বাড়িয়ে নিল একটা অ্যালবামের দিকে। অ্যালবামের ওপর লেখা আদি চৌধুরী। ঈশা কৌতূহলবশত অ্যালবাম হাতে নেয়। কয়েক পাতায় সে ছেলেটার ছবি দেখল। সে চিনল না। তাড়াহুড়ো করে আরও কয়েক পাতা উল্টাতে আজিজ চৌধুরীর পাশে পাঞ্জাবি পরা ছেলে দুটোকে দেখে হুঁশ ফিরল ঈশার। তার মানে একটা ডাক্তার আরেকটা ডাক্তারের ভাই। ঈশা আবার ও প্রথম পৃষ্ঠার ছবিগুলো দেখল। চোখে সানগ্লাস দেওয়া বেশ অন্যরকম ভঙ্গি নিয়ে সমুদ্র সৈকতে বাইকে জিপে বসা ছেলেটি ডক্টর। ছবি ডক্টর আর এই ডক্টরের মাঝে আকাশ পাতাল তফাৎ। ঈশা ছবিগুলো দেখে ঘুমিয়ে থাকা ছেলেটির মুখের দিকে একবার তাকালো। বহু কষ্টে একটু হাসলো। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে তার চোখ আটকে গেল আরও একটি ছবিতে। সে চেয়ে রইল অশ্রুসিক্ত নয়নে সেই ছবিটার দিকে। সে টেরও পেল না কখন তার চোখ থেকে টুপ করে জল পড়ে গেল অ্যালবামের পাতায়। ছবিটা মেয়েটির মাথায় রেখেছে ছেলেটির কাঁধে। ছেলেটি হাসি মুখে কোথায় যেন ঢিল মারতে ব্যস্ত। ঈশা চট করে চোখ মুছে নিল। হাসি মুখে ছেলেটির ছবির দিকে তাকিয়ে জবাব দিল, এই তো আমার ডক্টর নয়। মেয়েটা তাহলে আইমি, আর উনি আইমি আদি। আমার ডক্টর নয়। ফুঁপিয়ে কেঁদে উঠল ঈশা। অ্যালবামটি তার জায়গায় রেখে আওয়াজ করে ড্রয়ারটি বন্ধ করল সে। কাগজ কলম নিল ওয়ার্ড্রোবের উপর রাখা কলমদানি থেকে। কাগজটি 4 টুকরো করল। 3 টুকরো ফেলে দিল। অন্য 1 টুকরোতে লিখে ফেলল কাঁচা হাতে কিছু অভিমান্যক শব্দমালা। কী লিখল সে নিজেও জানে না। লিখে কাগজের টুকরোটি সেই ড্রয়ার থেকে ওই অ্যালবামে নিয়ে একটা ছবির নিচে রেখে দেয়। তারপর আবার আগের মতো রেখে দিয়ে ড্রয়ারটি লক করে দেয়। জোরালো শ্বাস নিয়ে সাথে সাথে হালকা ঘুমন্ত ছেলেটির দিকে। এতক্ষণে জমে থাকা চোখের খানিকটা জল দুফোঁটা হয়ে গড়ালো তার। পাশে বসে ছেলেটি ঘুমন্ত মুখটার দিকে চেয়ে রইল নির্নিমেষ। কি সুন্দর তার মুখশ্রী, কি মায়ায় জানানো তাকে। এই মায়াতে তো ডক্টর মিষ্টি বহু আগে জড়িয়ে গিয়েছিল। সে কি বিয়েতে এমনি এমনি রাজি হয়েছে? একটা পাগলকে কি কেউ এমনি এমনি বিয়ে করতে রাজি হয়? এক মন কেমনি বৃষ্টির সময় ডক্টরের সাথে তার প্রথম দেখা। এই পাগল ডক্টরটি গায়ে সেই দিন ছিল সাদা শার্ট। ডক্টর ভিজে চুপচুপো হয়ে গিয়েছিল সেই দিন। কপালে ছড়িয়ে ছিটে ছিল চুলগুলো। চোখে মুখে তখন প্রগাঢ় গাম্ভীর্য। তার চোখের ভাষা মন কেমন করা। আর সাথে ডক্টরের মিষ্টিও ও একই অবস্থা। বিষয়টা কাকতালীয় হলেও ও পরপর 6 বার দেখা হয়েছিল তার সাথে ডক্টরের। কয়েকবার সে বাসা থেকে বের হওয়ার পরও দেখেছে, কিন্তু তখন লুকিয়ে থেকেছে। ডক্টরের সাথে কেন সবসময় মন কেমন করা
সময় দেখা হয়, কেন মন কেমন করা অনুভূতিতে তলিয়ে যেতে হয়। ডক্টরের চোখে কি কোনো জাদু আছে? সেই চোখে চোখ রাখলেই কেন মন কেমনে বৃষ্টিরা ঝুপ করে নেমে আসে? বৃষ্টিরা কি তখন খুশি হয়, নাকি কোনো এক হাতিয়ার যাওয়া প্রেম কাহিনী রচিত করতে আসে? হারিয়ে যখন যাবে এত রচনা করতে কে বলে? এই রচিত প্রেম কাহিনীতে যে বৃষ্টি বড্ড বাজেভাবে ফেঁসে গিয়েছে, সে অনুভব করতে পারছে এই সপ্তম দেখায় ডক্টরের প্রেমে সে আটকে গিয়েছে। সে সত্যি সত্যি ডক্টরকে ভালোবেসে ফেলেছে। না হলে অন্য একটা মেয়ের সাথে ডক্টর দেখলে কি তার কষ্ট হয়? তার বুকে জ্বালা পোড়া করে, তার চোখে নোনা জল বেয়ে পড়ে। মিষ্টি কি ততটাই নরম মনের? বৃষ্টির চোখে জল কি ততটাই সস্তা? এলোমেলো ভাবনার সুতো ছিঁড়ে ছেলেটি গরম নিঃশ্বাস তার হাতে পড়ায়। ছেলেটি তার হাত চাপা দিল মাথার নিচে। ঘুমানোর ভঙ্গি দেখে তার মনে হলো ডক্টর বেশ আরামে ঘুমাচ্ছে। ঈশা বেশ মিষ্টি করে হাসলো, আস্তে করে ডাকলো, ডক্টর। রাতে নৈশ শব্দের আওয়াজটি মিনির কানে চলে গেল। সে তার নীরবতা ভেঙে ডেকে উঠল, ডক্টর। ঈশা চমকে উঠল, তার হাসি পেল। বলো মিনি, তুমি শুনে গিয়েছো?